আমাদের আজকের গল্প কে তুমি নন্দিনী, কলমে খুকু ভট্টাচার্য। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ঠাস করে একটা চড় পড়ল শায়কের গালে। মুহূর্তের মধ্যেই থেমে গেল ব্যান্ড পার্টির বাজনা, থেমে গেল একদল যুবকের নাচের ভঙ্গিমা। সবাই যে যার মতো যেন স্ট্যাচু হয়ে গেল। কি ব্যাপার, আপনি আমায় চড় মারলেন কেন? গালে হাত বোলাতে বোলাতে শায়ক জিজ্ঞেস করল। বেশ করেছি, আমার নাম নিয়ে গান করছেন, তা চড় দেব নাকি আদর করব? আর নিজেকে কি আপনি সৌমিত্র চ্যাটার্জি ভাবছেন? আপনিও কি নিজেকে তনুজা ভাবছেন নাকি? আর তনুজা তো সৌমিত্রকে চড় মারেনি, শুধু কটমট করে তাকিয়েছিল। আমি ডিরেক্টর হলে তনুজাকে দিয়ে চড়টা মারিয়েই ছাড়তাম। ধীরে ধীরে সব ছেলে এখনো ব্যান্ড পার্টির সঙ্গে গান গেয়ে গেয়ে রাস্তায় লোফারদের মতো নাচা হচ্ছে। কি রে, তোরা কিছু বলবি না? শায়কের কথায় সবাই স্ট্যাচু থেকে যেন বেরিয়ে আসে। একটা বেটে মতো ছেলে, নাম শম্ভু, বলে, হ্যাঁ, আপনি ওকে চড় মারলেন কেন? আর আমাদের লোফারি বা বলছেন কেন? জানেন আপনি ওকে? সম্রাট শাহজাহান বুঝি? আহ আহ বন্ধু, ছাড় না, কেন শুধু শুধু কথা বাড়াচ্ছিস? তাপসী নন্দিনীর হাত ধরে টান দেয় এগিয়ে যাওয়ার জন্যে। নন্দিনী মুখার্জি আর তাপসী মিত্র দুই অভিন্ন হৃদয় বন্ধু, স্থানীয় গার্লস হাই স্কুলের এসএসসি শিক্ষিকা। নন্দিনী ইংলিশের টিচার আর তাপসী ইতিহাসের। একই সঙ্গে একই স্কুলেই চাকরি পেয়েছে, এটা ওরা ওদের ভাগ্যই মনে করে। দুজনেরই বয়স 28, 2-1 মাসের ছোট বড়। নন্দিনী একই মেয়ে। তাপসীর দাদা আছে, পেশায় ইঞ্জিনিয়ার। তপু, তুই ওনাকে বলে দে, ব্যাপারটা কিন্তু ভালো হলো না, এর জল কিন্তু অনেক দূর গড়াবে। আহ শায়কদা, ছাড়ো না, ভুল বোঝাবুঝি হয়ে গেছে একটু একটু। আমি যদি ওনার গালে এর বদলে একটা চড় কষিয়ে দিই, সেটা ওনার ভালো লাগবে তো? প্লিজ শায়কদা, চুপ করো, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। কথাগুলো বলে তাপসী নন্দিনীকে নিয়ে এগিয়ে যায়। শায়ক ব্যানার্জি, পেশায় ইঞ্জিনিয়ার, বয়স 30, টিসিএসে কর্মরত, বর্তমানে ভুবনেশ্বরে পোস্টিং। ক্লাব পাগল ছেলে, বার্ষিক ফুটবল টুর্নামেন্টের জন্য দিন 3 ছুটি নিয়ে কলকাতায় এসেছে। যাদবপুরের রামগড়ের বাসিন্দা। নন্দিনী থাকে নাকতলা। আজ শনিবার হাফ ছুটি হওয়াতে তাপসী জোর করে ওদের বাড়িতে নন্দিনীকে নিয়ে আসছিল। পথের মধ্যেই এই বিপত্তি। ওরা এগিয়ে যাওয়ার পর শম্ভু ব্যান্ড পার্টিকে আবার বাজাতে বলে নাচ শুরু করে। কে তুমি দিদিমণি, আগে তো দেখিনি। এই তোরা আনন্দ কর, আমি বাড়ি যাচ্ছি। শায়ক ওদের কিছু বলার সুযোগ না দিয়েই হনহন করে বাড়ির দিকে এগিয়ে যায়। তাপসীর বাড়িতে গিয়ে নন্দিনী শৌচা দোতলায় তাপসীর ঘরে চলে যায়। অন্যদিন আগে তাপসীর মায়ের সাথে দেখা করে। মা, আমাদের দুজনের জন্যে একটু চা করবে? কে এসেছে? নন্দিনী? ও মা, আমার সাথে দেখা করলো না তো? তাপসীর মা বন্দনা দেবী বললেন, তোমায় পরে সব বলছি, আগে একটু চা করে পাঠাও। মায়ের ঘরে উকি দিয়ে কথাটা বলেই তাপসী উপরে উঠে যায়। ওই লোফারটাকে তুই চিনিস? লোফার বলছিস কেন? ও তো দাদা ভাইয়ের বন্ধু, একই সঙ্গে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তোর দাদা ভাইয়ের মতো একজন শান্তশিষ্ট মানুষের এইরকম বন্ধু হয় কি করে রে? কি আশ্চর্য, শায়ক তো কত ভালো চাকরি করে জানিস? এই তো ভালো চাকরি করার নমুনা। রাস্তায় কটা লোফার বন্ধু নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে নাচ করছেন। তোর না সবটাতেই বাড়াবাড়ি। আর ওদের সবাইকে লোফার বলছিস কেন? ওদের বড়দের মধ্যে সবাই কিছু না কিছু করে, সবাই ক্লাবকে খুব ভালোবাসে,
তাই আজ ক্লাবের ট্রফি জেতাতে আনন্দ করছে। রাত্রিরে আবার পিকনিকও হবে। দাদাভাই তো অফিস থেকে এসে যাবে রাত্রিবেলায়। এমনিতে তো দাদাভাই শনিবার হাফ ছুটি থাকে, আজকে একটা প্রজেক্টের কাজে যেতে হয়েছে। তবু আমি আজ উঠি রে, ভালো লাগছে না কিছু। কথাটা শেষ করেই নন্দিনী উঠে পড়ে। ও মা, চা জল খাবার খাবি না? না, অন্য আরেকদিন। মাসিমাকে একটু বুঝিয়ে বলিস। নন্দিনী চলে যায়। বন্দনা দেবী চা জলখাবার নিয়ে এসে দেখেন নন্দিনী চলে গেছে। ও মা, এ কি রে, নন্দিনী চা না খেয়ে আমার সঙ্গে দেখা না করেই চলে গেল যে? কি রে, তোর মুখটাও এত থমথমে কেন? তাপসী মাকে সব খুলে বলে। নন্দুটা এত হুট করে রেগে যায় না। মুখে বল, তা না ঠাস করে একটা গালে চড় লাগিয়ে দিল। শাকদার মতো ছেলে বলে ও পার পেয়ে গেল। অন্য কেউ হলেছে কি করতো? হে ভগবান, শাহরুখকে চড় মেরেছে। আমি আরো কোথায় ভাবছিলাম যে শাহরুখের সাথে নন্দিনীর সম্বন্ধ করব। তোর দাদা ভাইয়ের নিজের পছন্দ না থাকলে তো ওকেই আমার ঘরের বউ করে আনতাম। তবে এখনো তো তোর দাদা ভাই তার নাম ধাম, কোথায় থাকে কি করে কিছুই জানায়নি। জিজ্ঞেস করলেই বলবে সময় হলেই বলবো। আরে বিয়ের বয়স কি বসে থাকবে? কিন্তু এখন কি করে শাহরুখের বাড়িতে কথা উত্থাপন করব? ও মা, তুমি তাই ভাবছিলে? আইডিয়া, ওই শাহরুখদার সঙ্গেই ওর বিয়ে হওয়া উচিত। তুমি কথা এগোও, আমি শাহরুখদার সাথে কথা বলে নেব। আর তুমি শুধু নন্দুর বাড়িতে কাকিমাকে নন্দুকে বলতে বলবে যে ছেলে ভুবনেশ্বরে থাকে, এখানকার ছেলে বলবে না। আর তুমি যে কাকিমাকে সম্বন্ধের কথা বলেছ সেটা কাকিমা যেন ভুলেও নন্দুকে না বলেন। জানি না বাবা, তোদের আজকালকার ছেলে মেয়েদের বোঝা ভার। মাস দুয়েক পরের কথা। হ্যাঁ রে নন্দু, তুই আজকাল এত চুপচাপ হয়ে গেছিস কেন রে? সবসময় কি যেন ভাবিস? টিফিন আওয়ারে তাপসী নন্দিনীকে জিজ্ঞেস করে। না, আসলে সেদিনের কথা মনে হলে একটু খারাপই লাগে। হুট করে অত উত্তেজিত না হলেই পারতাম। এদিকে আবার মা একটা সম্বন্ধের কথা বলছে, ছেলে ভুবনেশ্বরে থাকে। কে দিয়েছে সম্বন্ধটা? মা তো বলল রবিবারের আনন্দবাজারে দিয়েছিল। মায়ের সঙ্গে নাকি ছেলের মায়ের ফোনে কথা হয়েছে, সামনের রবিবার দেখতে আসবে। কিন্তু আমার মনটা কিরকম যেন খচখচ করছে। ছাড় তো, খচখচ করার কি আছে? রাস্তায় ওরকম নাচ গান করবেই বা কেন? না মানে আমায় দেখে তো আর করেনি। আমি বোকার মতো আমার নাম শুনে রেগে গেলাম। ওটা তো আসলে তিন ভুবনে পারের গান। সেই তো, ওটা তো আসলে। এই কি ব্যাপার বলতো? তুই আমার হ্যাঁতেও সায় দিচ্ছিস, আবার নাইতেও সায় দিচ্ছিস। তাপসী তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়, যদি বেকায়দায় মুখ থেকে কিছু বেরিয়ে যায়। রবিবার দিন শাহরুখের মা বাবা এসে নন্দিনীকে দেখে যান এবং সেই দিনই বিয়ের দিনক্ষণও ঠিক করে যান। সামনের অগ্রহায়ণের প্রথম ডেটেই বিয়ের দিন ঠিক হয়। ওদিকে তাপসী ও শাহরুখের সাথে সব কথা বলে নেয়। শাহরুখ মনে মনে পরিকল্পনা করে, দেখো না রাজনন্দিনী, বিয়ের দিন আমি তোমায় কি করি। হ্যাঁ রে নন্দু, তুই একবার ছেলের সঙ্গে দেখা করবি না? না, আমার কোনো ইন্টারেস্ট নেই। মা বাবা আমার বিয়ে না হলে নাকি আত্মীয় স্বজনদের মুখ দেখাতে পারছেন না, তাই আমার বিয়ে করা। তা একবার ফোনেও তো কথা বলে নিতে পারতিস। কি হবে কথা বলে? একদিন ফোনে কথা বললেই কি মানুষ চিনতে পারবো? না সে তো ঠিকই, তবু আজকাল তো সবাই দেখা করে, কথা বলে, বিয়ের আগেই টুকুস করে একটু প্রেমও করে নেয়। তাই বলছিলাম আর কি। না, আমার দরকার নেই। অজান্তেই নন্দিনীর চোখ দুটো জলে ভরে যায়। এই নন্দু, কাঁদছিস কেন? সত্যি করে বলতো, তুই কি শায়কদের প্রেমে পড়েছিস? বলতো কাকিমাকে বলে পাত্র চেঞ্জ করি, এখনো সময় আছে। আমার বইয়ে গেছে ওই লোফারটার প্রেমে পড়তে, আর আমার জন্য এত তোর না ভাবলেও চলবে কেমন? দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সকাল থেকেই সানাই সুর নন্দিনীর মনকে চঞ্চল করে তুলছে। কেন জানি মনটাকে কিছুতেই স্থির করতে পারছে না।
মনে হচ্ছে যেন কি একটা মস্ত ভুল হতে চলেছে, কিন্তু আর কোনো উপায় নেই। যন্ত্রের মতো সব রিচুয়ালস করে চলেছে। নন্দু, তোকে যা লাগছে না, তোর বর এক দেখাতেই ফিদা হয়ে যাবে। চুপ কর, বিয়ে করতে হয় তাই করছি। আরে কর কর, ভালোই এগোচ্ছে চল। কি বললি? কিছু না তো। ছাদনাতলায় নন্দিনীকে নিয়ে আসা হয়েছে, দুটো পান পাতা দিয়ে মুখটা ঢাকা। 4 জন পিঁড়ি ধরে আছে। হঠাৎ বরের এক বন্ধু পিঁড়ি ধরে আছে, তার কানে কি ফিসফিস করে বলল। সে তো অবাক। এ আবার কি কথা? হ্যাঁ, বর বলেছে শুভদৃষ্টির আগে কনেকে ডান হাত দিয়ে বরের বাগালে হাত বুলিয়ে দিতে হবে, না হলে বর শুভদৃষ্টি করবে না। উপস্থিত সকলেই তো অবাক। এ আবার কি সৃষ্টি ছাড়া কথা! বাবার জন্মও তো এমন কথা শোনেনি। তাপসীও অবাক। তার মানে সায়কদা যে ওকে বলেছিল, দেখ না তোর বন্ধুকে আমি কিভাবে টাইট দিই। তাপসীর তো প্রচণ্ড ভয় করতে লাগলো। নন্দু আবার রেগে মেগে পিঁড়ি থেকে না নেমে পড়ে। ওদিকে তো সায়ক মিটিমিটি হাসছে আর মনে মনে বলছে, আমাকে চড় মারা। বরের বন্ধুরা চিৎকার করছে, কি হলো? কনেকে বলুন ডান হাত দিয়ে বরের বাগালে একটু হাত বুলিয়ে দিতে। এদিকে পিঁড়ি ধরে সবাই দাঁড়িয়েও থাকতে পারছে না। উপায় না দেখে তাপসী নন্দিনীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, নন্দু, ওরা যা বলছে তাই কর, তোর ভালো ছাড়া খারাপ হবে না। আমার আর ভালো খারাপ? নন্দিনী পানপাতা দুটো বাঁ হাত দিয়ে ধরে চোখ বন্ধ করে ডান হাত দিয়ে বরের বাঁ গালে নামমাত্র হাত ছুঁয়ে দেয়। এতেই হবে, এতেই হবে। হুররে, গুরু জিতে গেল। বরের বন্ধুরা হই হই করতে থাকে। এবারে শুভদৃষ্টি। তাপসীর বুকে তো 1000টা ড্রাম বাজানোর আওয়াজ পাচ্ছে। এরপরে না জানি কি হবে। পান পাতার দুটো সরিয়ে চোখ ভর্তি জল নিয়ে নন্দিনী ছেলের দিকে তাকায়। এ কি আবছা দৃষ্টিতে কাকে দেখছে ও? কি করে সম্ভব? এ তো সেই ছেলে। সায়ক আস্তে করে চোখটা একটু বেড়ে দেয়। নন্দিনী তাপসীর দিকে তাকালে তাপসীর দুটো হাত দিয়ে কান দুটো ধরে হাসতে থাকে। বিয়ে ভালোভাবেই মিটে যায়। ফুলশয্যার রাতটা ওদের জন্যই ছেড়ে দিন সবাই। ওরা নিজেদের কিভাবে ম্যানেজ করবে ওরাই বুঝুক। বিয়ের পিঁড়িতে নন্দিনী সমানে কেঁপেই চলেছে। বহু অপেক্ষার অবসানের পর যেন শরীর ওর ছেড়ে দিয়েছে। নন্দিনী যে অবচেতন মনে সায়কের জন্যই অপেক্ষা করছিল, আশ্চর্য, একটুও বুঝতে পারেনি। কি রে নন্দু, তোর কি শরীর খারাপ লাগছে? তাপসী নন্দিনীকে ধরে বসেছিল। একটু লাগছে। তুই সব জানতিস তাই না? ফিসফিস করে নন্দিনী তাপসীকে জিজ্ঞেস করে। এখন আর এই নিয়ে কথা বলিস না, পরে তোকে সব বলবো। বিয়ের সব কাজ আস্তে আস্তে শেষ হতে থাকে। যজ্ঞের সময় আগুনে খই দেওয়ার সময় সায়কের স্পর্শে নন্দিনীর শরীর কেঁপে ওঠে। এবারে সিঁদুরদান পর্ব শুরু হবে। নন্দিনীর মামি নন্দিনীর মাথার উপরে লজ্জা বস্ত্র ধরে থাকে। সায়ক আংটি দিয়ে অন্যদিকে তাকিয়ে নন্দিনীর সিঁথি রাঙিয়ে দেয়। কি অপূর্ব লাগছে নন্দিনীকে। খাওয়া দাওয়ার পর্বও মিটে গেছে। এবারে বাসর জাগার পালা। নন্দিনীর মামাতো বোন, খুড়তো বোন, তাপসী, সায়কের 2-1 অফিসের বন্ধু বাসর ঘরে গিয়ে বসে। এই কজনে কি বাসর জাগা যায়? সায়কের অফিস কলিগ সৌম্যদীপ বলে ওঠে। কেন, অসুবিধে কোথায়? সায়কদা আর নন্দুকে বাদ দিলে আপনারাও 3 জন আর আমরাও 3 জন। তাপসী বলেই খানিকটা অপ্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, তা যা বলছেন, তাহলে আজকে থেকেই পার্টনারশিপ শুরু হয়ে যাক, কি বলেন? আমরা 3 জনেই কিন্তু সিঙ্গেল। সৌম্যদীপের স্মার্ট উত্তর। 3 জনের আবার একসঙ্গে সিঙ্গেল হওয়া যায় নাকি? নন্দিনীর মামাতো বোন রুষা বলে, সেও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা, বয়স 26। কেন, ইন্ডিভিজুয়ালি তো আমরা সিঙ্গেল। আর তাছাড়া উনি? ম্যাডাম, আপনার নামটা জানতে পারে কি এই অধম? তাপসীর লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। কি কুক্ষণে যে কথাটা মুখ থেকে বেরিয়েছে। কোনো মতে বলে, তাপসী মিত্র। কি করা হয়,
যদি জানতে পারতাম তাহলে বড়ই প্রীত হতাম। সৌম্যদীপের রসিকতায় তাপসী এবারে হেসে ফেলে। এই নগণ্যা নন্দিনীর সাথেই একই স্কুলে চাকুরিরতা, আমি ইতিহাসের শিক্ষিকা। বাহ বাহ, কথায় বলে না, বিয়ে বাড়ি হলো প্রেমের উৎসস্থল। সৌম্যদীপ হেসে বলে ওঠে। মানে? তাপসী একটু অবাক হয়ে জিজ্ঞেস করে। সময় হলে বুঝিয়ে দেব। সায়ক বন্ধুর ভাবগতিক খুব একটা সুবিধের মনে হয় না। মনে হয় বেচারা ফেঁসে গেছে। সাময়িক কথা অন্যদিকে ঘোরানোর জন্যে তাপসীকে বলে, হ্যাঁ রে তপু, রঞ্জনকে তো দেখছি না। হ্যাঁ সত্যি তো, দাদাভাইকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। খাওয়ার সময় ডাকতে গেলে বলল মাথাটা খুব ধরেছে, পরে খাবে। দাঁড়াও, আমি দেখে আসি দাদাভাই ছাদে আছে কিনা। তাপসী উঠে পড়ে। আমি কি যাব আপনার সঙ্গে? সৌম্যদীপ জিজ্ঞেস করে। কেন? তাপসীর ভ্রুটা একটু কুঁচকে যায়। সৌম্যদীপ আমতা আমতা করে বলে, না মানে, নতুন বিয়ে বাড়ি তো, যদি ছাদটা চিনতে না পারেন। সৌম্যদীপ বাবু, বিয়ে বাড়িটা না আমাদের পাড়ার মধ্যেই, আর এইখানে আমরা অনেক বিয়েতে যোগদান করেছি, সুতরাং এই বাড়ির সব কিছুই আমার নখদর্পণে। আরে তুই যা তো, ওর সবটাতেই ফাজলামি। না বন্ধু, আমি ফাজিল হতে পারি কিন্তু দায়িত্বশীল। বোঝা গেছে। তাপসী একটু ঘাটটা বেঁকিয়ে চলে যায়। কি ব্যাপার, আপনি এত চুপচাপ কেন? এখনো কি বিস্ময়ের ঘোর কাটেনি? সায়ক নন্দিনীর কানে ফিসফিস করে বলে। নন্দিনী ওর ডাগর চোখ দুটো তুলে সায়কের দিকে তাকায়। এইরকমভাবে তাকালে কিন্তু আমার পক্ষে ফুলশয্যা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হবে না। নন্দিনী লজ্জায় মুখটা নামিয়ে নেয়। তাপসী ছাদে গিয়ে রঞ্জনকে খুঁজতে থাকে। না, বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার সব পর্বই তো শেষ হয়ে গেছে। তাহলে দাদাভাই গেল কোথায়? বাড়ি চলে গেল না তো? না, তাই বা যাবে কেন? ওরও তো বাসর জাগার কথা। ওই তো প্যান্ডেলের ওপাশে ছাতার এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কি রে দাদাভাই, তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? শায়ক তো তোকে খুঁজছে। তাপসীর গলা পেয়ে রঞ্জন চমকে ওঠে। আসলে মাথাটা একটু ধরেছিল তো, তাই এই ছাদে এসে একটু দাঁড়িয়েছি। খেয়েছিস তুই? হ্যাঁ অল্প খেয়েছি। তোদের বাসর শুরু হয়ে গিয়েছে? কি করে হবে, ওই তো ওই কটা মানুষ, তারপরে তুইও ছাদে এসে দাঁড়িয়ে আছিস। চল তাড়াতাড়ি নিচে, যা হোক একটু গল্পগুজব করে শুতে চলে যাব। সারাদিন খুব ধকল গেছে। হ্যাঁ চল। তাপসী রঞ্জনকে নিয়ে বাসর ঘরে ঢোকে। এই তো বস এসে গেছে। বাপরে, মুখটা এইরকম দেবদাস মার্কা হয়ে আছে কেন? শায়কের আরেকজন অফিস কলিগ গৌতম জিজ্ঞেস করে। ওই মাথাটা একটু ধরেছে, রঞ্জন তার স্বভাব সিদ্ধ শান্ত কণ্ঠে বলে। মাথা ধরলে বুঝি দেবদাস হয়ে যেতে হয়? সৌম্যদীপ আর কি মারে। এই তুই থাম তো, এই চুপচাপ আর বসে থাকতে ভালো লাগছে না, শায়ক বলে। বেশ তো, আন্তাক্ষরী হয়ে যাক। তবে আমার গলায় কিন্তু একটু সুর নেই, সেটা আগেই জানিয়ে দিলাম। সৌম্যদীপ বলে। এই দাদা ভাই, তুই স্টার্ট কর। আমার আজ না গাইলেই নয়, তোরা খেল না, আমি সাপোর্ট দেব। রঞ্জন ক্লান্ত গলায় বলে। একসঙ্গে সবাই বলে ওঠে, ওইসব হবে না, তোমাকেই বস শুরু করতে হবে। অগত্যা। খালি গলায় রঞ্জন তার শান্ত গম্ভীর কণ্ঠে গিয়ে ওঠে। তুমি রবে নীরবে হৃদয় মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, মম জীবন যৌবন, মম আখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। রঞ্জনের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এই দাদা ভাই, কাঁদছিস কেন? তাপসী উঠে গিয়ে রঞ্জনের কাঁধে হাত রাখে। কই, কাঁদিনি তো, ওই চোখে কিছু একটা পড়েছে হয়তো। নে নে, দিয়ে শেষ হয়েছিল, এবারে মেয়েদের মধ্যে থেকে শুরু কর। তাপসীর কিন্তু ব্যাপারটা সহজ মনে হয় না। দাদা ভাইয়ের কিছু তো একটা হয়েছে,
রাতে আদৌ খেয়েছে কিনা কে জানে। বলল তো বটে যে খেয়েছে। কিরে শুরু কর। রঞ্জন স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তাপসী একটু অন্যমনস্কভাবেই শুরু করে। মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমের জড়াতে, নিশিরাতে কে গান শোনাতো। ওরে বাবা, দাদা আর বোন তো পাল্লা দিয়ে গান ধরেছে, কেউ হৃদয় তো কেউ মন। এরপরে তো আমাদের জন্য আর কিছুই বাকি থাকবে না। তবে গানটা খুব আনকমন। কার গলায় এই গানটা? সৌম্যদীপ বলে ওঠে। চিত্রা সিংয়ের গলায়। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর জগজিৎ সিং। আর কিছু জানার আছে? তাপসী বলে, আপনি এত রেগে থাকেন কেন বলুন তো? ইতিহাসের শিক্ষিকারা কি এইরকমই হয়? দেখুন তো আমি ইঞ্জিনিয়ার হয়েও কত রোম্যান্টিক। বোঝা গেছে। এইসব কথা বলে অন্তাক্ষরীটা এড়িয়ে যাচ্ছেন। কে বলেছে শুনি? কি দিয়ে শেষ হয়েছিল? ত দিয়ে। রুষা বলে, এই তো শুরু করছি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বাপরে, এই সুরে কেউ কানে কানে কিছু বলবে না। আর তাছাড়া এটা মেয়েদের গান, এই গান হবে না। তাপসী বলে। রুষা আর নন্দিনীর খুড়তুতো বোন ঝিমলিও তাপসীকে সায় দেয়। না হয় গলাটা একটু এদিক ওদিক ঘুরে যায়, তা বলে এত অপমান? আর গান আবার মেয়েদের আর ছেলেদের কি? কি রঞ্জন, কিছু তো বল, নাকি বোনের পক্ষ নিয়ে কথা বলবি? সৌম্যদীপ রঞ্জনকে সাক্ষী মানে। আমি এবারে উঠবো রে, মাথাটা সত্যিই খুব ধরে রয়েছে। এখনও বাড়িতে গিয়ে রেস্ট নিলে কাল অফিসে জয়েন করতে পারবো। এইরকম তো কথা ছিল না, তুই বলেছিলি টানা 3 দিন ছুটি নিবি। সায়ক বলে, না রে, আসলে গতকাল রথিনদা ফোন করেছিলেন। বেলজিয়াম থেকে একটা নতুন প্রজেক্টের ব্যাপারে ডিসকাশন আছে। কাল একবার অফিসে ঢু মারতেই হবে। এজন্যই বস তোকে বলেছিলাম তোর প্রেয়সীকেও নিয়ে আয়। আজ 3 বছর ধরে তাকে তো চোখেও দেখলাম না। আলাপ তো দূরের কথা, সব সময় ওই এক কথা, সময় হলে বলবো। আজ সে তোর পাশে থাকলে বেলজিয়ামের গ্লাস তোর চোখেই থাকতো। সৌম্যদীপ তার স্বভাবসিদ্ধ রসিকতায় বলল, ঠিকই বলেছিস রে দীপ, সময়কে বড় হিসেব করে চলতে হয়। একটু দেরি হলেই সে বাঘ বদলে অন্য মোহনায় মিশে যাবে। সময় যে একেবারে নদীর মতো। কথাগুলো বলেই রঞ্জন উঠে দাঁড়ায়। কারোর আপত্তি ওকে আটকাতে পারে না। আর বেশিক্ষণ ওর পক্ষে এখানে থাকাটা নিরাপদ মনে করে না। হয়তোবা সত্যি এবারে সে নিজের কান্নাকে রোধ করতে পারবে না। ওর খুব ইচ্ছা করছে এখন মায়ের কোলের মাঝে মুখ লুকিয়ে প্রাণ ভরে কাঁদতে। কি হলো বলতো? কেউ কি ওকে আঘাত দিয়ে কিছু বলেছে? আমি ভুবনেশ্বর থেকে 3 দিন আগে এসেছি। কতবার ওকে ফোন করেছি দেখা করার জন্য, কিন্তু বারবারই এড়িয়ে গেছে। বলেছে বিয়ের দিনই তো দেখা হবে। সায়ক বলে, দাদাভাইকে বেশ কিছুদিন হলো খুব ডিস্টার্ব দেখছি। আমরা ভাবছিলাম হয়তো অফিসের কোনো প্রবলেম, কিন্তু এখন মনে হচ্ছে শুধু অফিস নয়, দাদাভাই মনের মধ্যে কোনো কিছুর সঙ্গে যুদ্ধ করে চলেছে। ধুস, মুডটাই অফ হয়ে গেল। ভাবলাম কত কি করব। সৌম্যদীপ বলে, এই বয়সে আর কি করবেন শুনি? তাপসী বলে, এই দেখুন ম্যাডাম, বয়স নিয়ে খোটা দেবেন না। আমি কিন্তু আপনার থেকে বেশি বড় না। আচ্ছা, আর দুজনের উপস্থিতি তো বোঝাই যাচ্ছে না। গৌতম বলে, এই দাঁড়া বস, আগে একটা ফাইনাল হতে দে, সবাই মিলে খেললে হবে। তাপসী ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি বললেন? না না ম্যাডাম, কিছু বলিনি। আমার ঘাড়ে কটা মাথা আছে বলুন? এর মধ্যে নন্দিনীর মামি এসে তাড়া দিয়ে যান। রাত 3টে বেজে গেছে, সুতরাং সবাই যেন এইবার একটু বিশ্রাম নেয়। এই যে আপনাদের শোবার ব্যবস্থা পাশের ঘরে হয়েছে, বিছানা করাই আছে, এবারে গিয়ে শুয়ে পড়ুন। তাপসী ওদের যেতে বলে। আর আপনাদের এক কচ্ছায় পৃথক ফল কেন? তাপসী রাগ দেখিয়েও
সৌম্যদীপের দিকে তাকিয়ে হেসে ফেলে। সত্যি আপনাকে নিয়ে না আর পারা যায় না। এখনই কি দেখলেন? সবে তো ছিপ ফেললাম। কি বললেন? কিছু না ম্যাডাম, ওই শায়কের বিয়ের ব্যাপারটা মিটে গেলে আমিও ছিপ ফেলেছি, মাছটাকে বড়শিতে কাঁদবো। সবাই সত্যিই খুব ক্লান্ত ছিল, তাই যে যার মতো খানিকটা বিশ্রাম নিতে নির্ধারিত ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা ভেজিয়ে দিয়ে যাওয়ার সময় সৌম্যদীপ বলে যায়, নে এবারে প্রেমের বুনিয়াদ শুরু কর। শায়ক বলে, যা ভাগতো, বহুত জ্বালিয়েছিস। সেই বন্ধুই কিন্তু সব বিপদে পাশে থাকবে, বউ কিন্তু ভাগবে। হে হে হে। সত্যি দীপটা এত ফাজিল না। ওরা চলে যাওয়ার পর একটা কথা বলবো, নন্দিনী শায়ককে জিজ্ঞেস করে। হ্যাঁ বলুন না, মানে বলো না। রাস্তায় যাদের সঙ্গে নাচছিলেন সেই বন্ধুরা কেউ বাসর জাগলো না তো? ভয়। শায়ক বাগালটায় হাত বোলাতে লাগলো। কি আমি? শায়ক নন্দিনীকে কথা শেষ করতে না দিয়েই বুকের মধ্যে টেনে নেয়। ওরা দেখে ফেলবে তো, ওদিকে তাকাও। ওরা দরজাটা ভেজিয়ে দিয়ে গেছে, বলো তো ছিটকিনি দিয়ে আসতে পারি। এ মা, না না, সকালে তাহলে কাউকে মুখ দেখাতে পারবো না। তবে আর কি, আজ শুধু কালেই হোক। নন্দিনী আলতো করে ঠোঁট দুটো শায়কের গালে ছোঁয়ায়। শায়ক নিবিড় করে নন্দিনীকে জড়িয়ে ধরে। বাবা, রাত 3:30টার সময় আবার কে কলিং বেল বাজাচ্ছে? রঞ্জু আর তপুর তো বিয়ে বাড়িতে থাকার কথা। এই দেখো না, কে কলিং বেল বাজাচ্ছে। তাপসীর মা বন্দনা দেবী স্বামী মনতোষবাবুকে পিঠে হাত দিয়ে ডাকতে থাকেন। মনতোষবাবু সরকারি ব্যাংকে চাকুরিরত, সিনিয়র ম্যানেজার পোস্টে আছেন। 1 বছর আছে আর অবসরের। আরে কত রাতে এলাম, কাল আবার অফিস আছে, একটু ঘুমোতে দাও না। মনতোষবাবু বিরক্তির সুরে বলেন। আরে শুধু শুধু ডাকছি নাকি, দেখো না একটু কে কলিং বেল বাজাচ্ছে। নেহাত এত রাতে একা ঘুমতে ভয় করছে, তাই তোমায় ডাকছি। যাচ্ছি যাচ্ছি, ঘুমের 12টা। বিরক্তি নিয়ে মনতোষবাবু গিয়ে দরজা খোলেন। মনতোষবাবু আর বন্দনা দেবী একতলাতেই থাকেন, রঞ্জন আর তাপসীর ঘর দোতলায়। কি রে, তুই এত রাতে ফিরে এলি? তোর তো থাকার কথা ছিল। হ্যাঁ, আসলে মাথাটা খুব ধরেছে, তাই চলে এলাম, কাল আবার অফিসে যেতে হবে। রঞ্জন বাবাকে বলল। তা ভালো করেছিস, গিয়ে বরঞ্চ একটু ঘুমিয়ে নে, মাথা ধরাটাও সেরে যাবে। জ্বর আসেনি তো? মুখটা কেমন শুকনো লাগছে। না না, জ্বর আসেনি। সরি বাবা, এত রাতে তোমাদের ঘুম ভাঙানোর জন্যে। যাও গিয়ে শুয়ে পড়ো। রঞ্জন বাবাকে কথাগুলো বলে ওপরে উঠে যায়। নিচের ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে একটা পাজামা পাঞ্জাবি পরে শুয়ে পড়ে। হালকা দোহারটা গায়ের ওপরে টেনে নেয়। এবারে আর নিজেকে সামলাতে পারে না, 2 চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়তে থাকে। একটু পরে দরজায় টোকার আওয়াজ শুনে চোখটা তাড়াতাড়ি মুছে রঞ্জন গিয়ে দরজাটা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে। এ কি মা, তুমি আবার উপরে উঠে এলে কেন? তোর কি হয়েছে বাবা? শুধু যেন এটুকু বলার অপেক্ষায় ছিল। রঞ্জন মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বন্দনা দেবী ছেলেকে নিয়ে খাটে বসান। আমি যেটা আন্দাজ করছি সেটা যদি ঠিক হয় তাহলে তো আর করার কিছুই নেই রে বাবা। কেন তুই এতদিন মনের মধ্যে চেপে রেখেছিলি কথাটা? কতবার তোকে জিজ্ঞেস করেছি, তুই মুখ ফুটে কিচ্ছুটি বলিসনি, শুধুই বলেছিস সময় হলে বলবো। দেখলি তো সময় কিভাবে ফাঁকি দিয়ে চলে গেল। মা, আমি এখন কি করব? নন্দিনীকে ভুলবো কি করে? ও যে আজ থেকে শায়কের স্ত্রী, বন্ধুর বউয়ের ওপরে আমার এই ভালোবাসা যে অন্যায় মা। দেখ বাবা, নন্দিনীর যে শায়কের সাথে বিয়ে হবে সেটা কি আমরা কেউ জানতাম? তুই তো ওকে অনেক আগেই ভালোবেসেছিস। আমি হতভাগিনী যে মা হয়েও তোর মনের কথা বুঝতে পারিনি। আমার নিজেরই তো ওকে তোর বউ করার ইচ্ছে ছিল, কিন্তু আমি কি বুঝতে পেরেছিলাম যে তুই ওকেই মন দিয়ে বসে আছিস? কেন কেন আমায় তোর মনের কথা জানাসনি? মা, তুমি নিজের ঘাড়ে দোষ নিও না। আমি যে মুখ ফুটে কিছু বলতে পারি না,
ভয় হতো যদি না শুনি, কিন্তু এখন তো আর কিছুই করার থাকলো না। তবুকেও তো বলতে পারতিস। মা, এখন আর তোমাকে না বলাই উচিত ছিল আমার। তুমি শুধু শুধু কষ্ট পাবে। তুমি ভেবো না মা, আমি নিজেকে আস্তে আস্তে সামলে নেব। তুমি বাবাকেও কিছু বলো না। না, তোর বাবাকে আমি কিছুই বলবো না, কিন্তু আমি তো তোকে জানি, নিজেকে নিজেই কষ্ট দিয়ে চলবি। তুই বাবা নন্দিনীকে ভোলার চেষ্টা কর। আমি ভালো মেয়ে দেখে তোকে সামনের ফাল্গুনেই বিয়ে দিতে চাই। মা, নন্দিনীকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়, তবে ওদের জীবনেও আমি কখনোই কোনো বাধা হয়ে দাঁড়াবো না। সায়ক আর নন্দিনী জীবনে সুখী হোক, আমি সেটাই চাই। কিন্তু আমার মনে নন্দিনী ছাড়া আর কারুকেই জায়গা দিতে পারবো না। কত মানুষই তো বিয়ে করে না, আর তাছাড়া তুমি ছাড়া তো আমার মনের কথা কেউ জানে না। আমার জীবনও ঠিক কেটে যাবে। যাও মা, তুমি গিয়ে শুয়ে পড়ো, না হলে বাবা হয়তো ভাবতে পারে কিছু। তুইও শুয়ে পড়। ভারাক্রান্ত মন নিয়ে বন্দনা দেবী নিচে নামতে থাকেন। মনে মনে ভাবতে থাকেন, সেই ছোট্টবেলার থেকে ছেলেটা মুখ ফুটে কিছু চাইল না। কতবার বলেছি মুখ ফুটে কিছু চাইতে পারিস না। কোনো দরকার হলে কি করে বুঝবো বলতো? শুধু বলা, দরকারি জিনিস ঠিক চেয়ে নেব মা। এখন সবচাইতে অমূল্য সম্পদটাই হারিয়ে ফেললি। বন্দনা দেবীর চোখ দুটো জলে ভরে ওঠে আর ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর, তুমি ওকে সবকিছু থেকে রক্ষা করো। ও যেন নিজেকে সামলে উঠতে পারে। বড় মুখ চোরা আমার ছেলেটা। নন্দিনীদের বিয়ে বাড়িটা দুদিনের জন্য ভাড়া নেওয়া ছিল। মেয়ে শ্বশুরবাড়ি রওনা হলেই মেয়ের বাড়ির সবাই যে যার বাড়ি চলে যাবে। শুধু কিছু নিকট আত্মীয় স্বজন নন্দিনীদের বাড়িতে থেকে যাবে। নন্দিনীর মামি তাপসীদের তাড়া দেন, জানা তোরা ওদের তোল গিয়ে। ওদের তো আবার বেলা 12টার মধ্যে শ্বশুরবাড়িতে ঢুকতে হয়। এখনই তো 8টা বাজে। এই শয্যা তুলনি কিন্তু 10-এর কমে নিবি না। তাপসী বলে, আমরা তো মাত্র 3 জন, আমাদের 10,000 দিতে ওদের বই গেছে। একজন বিচ্ছু আছে না ওখানে? ও বাবা, এখানে যে সবাই উঠে পড়েছে। এই নন্দু, বিছানা থেকে নামবি না? শাকদা আগে 10 বের করবে তারপর। তাপসী বলে, ওহ, মাত্র 10? ও আর শাককে দিতে হবে না, বেচারি এমনিতেই আগে ছাড় খেয়েছে। আমি আমারটা অগ্রিম বুকিং করে রাখছি। পকেট থেকে 10 টাকা বের করে সৌম্যদীপ তাপসীর হাতে দেয়। কি? শাকদা ভালো হবে না বলছি। তাপসীর ছদ্ম রাগ দেখায়। এই শোন না, তোরা তো মাত্র 3 জন, তোদের 10,000 কিভাবে ভাগ করে দেব রে? ওই পার হেড আড়াই করে ধরছি, 7.5 হবে। ঠিক আছে। শায়ক তাপসীকে শান্ত করার চেষ্টা করে। এ আবার কি 7.5? দিদির বিয়েতে শয্যা তুলে নিয়ে কত পেয়েছিস? 7.5? কাউকে মুখ দেখাতে পারবো? আমরা এইরকম ভাঙাচোরা টাকা নিতে পারবো না, পুরো 8 দিতে হবে। রুষা বলে, আচ্ছা তাই সই। নাও, এবারে আমাদের বিছানা থেকে নামার অনুমতি দাও। শাক সৌম্যদীপকে ট্রলি খুলে টাকাটা দিয়ে দিতে বলে। ধীরে ধীরে সব মেয়ে, এগুলো সব বাচ্চারা করে। সৌম্যদীপ ওদের রাগানোর জন্য বলে, কি বললেন? কিছু না ম্যাডাম, আপনি কানে এত কম শোনেন কেন? কানে আমি ঠিকই শুনি, যাচাই করার জন্য জিজ্ঞেস করি। ভালো ভালো, আগে থেকে যাচাই করে নেওয়াই ভালো, না হলে পরে যদি পস্তাতে হয়। মন যে তাপসীরও মজেছে। দেখতে দেখতে মেয়ে বিদায়ের সময় এগিয়ে আসে। আশীর্বাদ পর্ব সারা হয়ে কনকাঞ্জলি দিতে গিয়ে নন্দিনী কেঁদে ফেলে। মা গো মা, বাবার ঋণ কি সন্তান কি কখনো শোধ করতে পারে? নন্দিনীর মাও কাঁদতে কাঁদতে বলেন, তবুও নিয়ম যে করতেই হয় মা। আসলে তুই তো বিদায় নিচ্ছিস না, তুই তো আমাদের ঘরের লক্ষ্মী। তুই আরও চাল দিয়ে যাচ্ছিস যাতে তোর এই বাড়িও সবসময় ধনধান্যে ভরে থাকে। নন্দিনী তাপসীকে জড়িয়ে কাঁদতে থাকে। তবু মা বাবাকে একটু দেখিস। আরে তুই তো পাশের পাড়াতেই থাকবি, রোজ এসে কাকু কাকিমাকে দেখে যাবি। শ্রায়ক আর নন্দিনী গাড়িতে গিয়ে বসে। সৌম্যদীপ এরই মাঝে এক ফাঁকে তাপসীর
কানের কাছে বলে যায়, কাল আবার দেখা হচ্ছে। একটা আকাশ নীল শাড়ি যেন পরে যাওয়া হয়, ওই আকাশে যেন আমি ভাসতে পারি। নন্দিনী সায়কের হাত ধরে শ্বশুরবাড়িতে প্রবেশ করে। সুন্দর ছিমছাম দোতলা বাড়ি, সামনে এক টুকরো সবুজ লনের চারিধার ঘিরে নানান রকমের ফুলের গাছ, নয়নতারা, টগর, গোলাপ, শীতকালীন মরশুমি ফুল। মনটা ভালো হয়ে গেল নন্দিনীর। সায়কের হাতটা চেপে ধরে বলল, আমি যেন এই সবুজ সংসারটাকে এরকম ফুলের মতো ঘিরে রাখতে পারি। সায়ক মৃদু হেসে নন্দিনীর হাতটা চেপে ধরল, যেন অনেক কিছু বলে দিল এই দৃঢ় হাত বন্ধনের মধ্যে দিয়ে। এই যে মিষ্টি বৌদি, মিষ্টি দাদার হাতটা এবারে ছাড়ো। চিনতে পারছো তো আমায়? আমি এই মিষ্টি দাদাটার দুষ্টু বোন। নন্দিনী লজ্জায় সায়কের হাতটা ছেড়ে দিয়ে আস্তে করে মাথা হেলিয়ে বলে, হ্যাঁ, আমার দুষ্টু ননদ, তোমায় চিনতে পারবো না? সায়কের মামাতো বোন দুষ্টু খিলখিলিয়ে হেসে ওঠে। সায়কদের বাড়িতেও আত্মীয় স্বজন খুবই অল্প। সায়কের মামা মামি, এক পিসি, উনি বিধবা, 2 মাসি আর মেশো, আর তাদের এক ছেলে ও এক মেয়ে। এছাড়াও সায়কের মা বাবা তো আছেনই। শুধু চিনলে তো হবে না, এবারে আমার মিষ্টি দাদার পকেট থেকে দৌড় ধরার টাকাটা বের করো, না হলে কিন্তু ঘরে ঢুকতে পারবে না। দুষ্টু সায়কের মাস্তুতো বোন রুমনি আরেক মাসির ছেলে রাতুলকে ডাকে। ওরে বাবা, দৌড় ধরা জিনিসটা আবার কি? এই এত সব নিয়ম আছে জানলে আমি শুধু রেজিস্ট্রি করে নিতাম। সায়ক কপট রাগ দেখায়, ওসব জানি না, যে নিয়ম সে নিয়ম পালন করতেই হবে। ও মা, মিষ্টি দাদাকে বলো না। দুষ্টু নিজের মাকে পক্ষে টানে। আচ্ছা আচ্ছা, মামিকে ডাকতে হবে না, এই নে 2000, চলবে তো? শাক পাঞ্জাবির পকেট থেকে টাকাটা বের করে। ও 10,000-এর পড়তি 2,000-এ আমাদের ভাগ্যে জুটল। আচ্ছা, আপাতত এই দিয়ে চালিয়ে নেব, পরে কিন্তু উসুল করে নেব। কি বলিস রুমনি? অগত্যা, নেহাত আমরা তো টিনেজ, তাই মিষ্টি দাদা তুমি ছাড় পেয়ে গেলে। রুমনি বলে, এই আর কতক্ষণ ওদের দাঁড় করিয়ে রাখবি? এবারে ওদের বরণ করতে দে। শায়কের মামি ধমক লাগায় মেয়েকে। শায়কের মা বরণ ডালা নিয়ে এসে দুজনকে বরণ করেন। বাপের বাড়িতে মায়ের আঁচলে চাল দিয়ে আর শ্বশুর বাড়িতে চালের পূর্ণ ঘট উপর করে দুদালতায় পা চুবিয়ে নন্দিনী ঘরে প্রবেশ করে। সত্যি, মেয়েরা একাধারে যেমন লক্ষ্মী, তেমনি আবার অন্নপূর্ণাও। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর শায়কের বড় মাসি ওদেরকে শায়কের পিসির ঘরে নিয়ে যান। উনি সাধারণত কোনো শুভ অনুষ্ঠানের সামনে যান না। এক জোড়া মকর মুখ সোনার বালা দিয়ে নন্দিনীকে আশীর্বাদ করেন উনি। নন্দিনী মাথা পেতে ওনার আশীর্বাদ নেয়। বাবু, আজ কিন্তু আর বৌমার মুখ দেখবি না। এই দুষ্টু রুমনি, তোরা বৌদিকে নিয়ে দোতলায় ওর ঘরে নিয়ে গিয়ে পোশাক বদলিয়ে বিশ্রামের ব্যবস্থা করে দে। তারপরে দুপুরের খাবারের পরে যেন একটু ঘুমিয়ে নেয়। 70-এর কাছাকাছি বয়সের নির্মলা দেবীর কথায় সবাই যে খুব মান্য করে সেটা নন্দিনী বুঝতে পারে। পিসিমণির ঘর থেকে বেরিয়ে শায়ক আস্তে করে নন্দিনীর কানের কাছে মুখ নিয়ে বলে, ইস, কে যে এইসব নিয়ম চালু করেছিল, গোটা একটা দিন পরে আবার দেখা হবে। কি ফিসফিস করছো গো মিষ্টি দাদা? দুষ্টু চোখ পাকিয়ে জিজ্ঞেস করে। এই, তোরা ছোট না, বড়দের কথা শুনতে নেই, যা বৌদিকে ঘরে নিয়ে যা। শায়ক হেসে বলে, যাচ্ছি তো, ইচ্ছে করেই তো একটু দেরি করছি, যাতে তুমি একটু বেশিক্ষণ মিষ্টি বৌদিকে দেখতে পাও। যার জন্য করে চুরি সেই বলে চোর। চলো গো মিষ্টি বৌদি, দাদা আর তোমায় দেখতে চাইছে না। দুষ্টু দুষ্টুমি করে বলে। দুষ্টু আর রমণী নন্দিনীকে নিয়ে দোতলায় ওদের ঘরে নিয়ে যায়। কি সুন্দর বড় ঘর, দক্ষিণ খোলা। ঘরের সঙ্গে লাগোয়া দক্ষিণ দিকে একটা ঝুল বারান্দা। বারান্দায় গ্রিল জড়িয়ে মানি প্ল্যান্ট গাছের বাহার। হালকা নীল রং দেওয়ালে, পর্দাগুলো সব হালকা নীল রঙের। বিছানায় পরিপাটি করে নীল বিছানার চাদর পাতা। নন্দিনীর মনে হলো যেন এক নীল সমুদ্রে এসে ঝাঁপিয়ে পড়েছে, এখন শুধু ঢেউ ওঠার অপেক্ষায়। নন্দিনীর বুকের মধ্যে এক অজানা শিহরণ। মা,
তুমি আজ নন্দিনীর যাওয়ার সময় গেলে না কেন? তাপসী বাড়ি ঢুকে মাকে জিজ্ঞেস করে। কি করে যাব বল, তোর দাদাভাই যে আজ হঠাৎ অফিসে যাবে তা তো জানতাম না। না হলে তো ভেবেছিলাম তোর বাবা অফিসে বেরিয়ে গেলে আমি বিয়ে বাড়িতে চলে যাব। দুজনকে সামলিয়ে কি করে যাই বল? বন্দনা দেবী বললেন। মা, তোমাকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? দাদাভাই কাল মাথা ব্যথা বলে চলে এলো। দাদাভাইয়ের শরীর ঠিক আছে তো? ও মা, আমাকে আবার অন্যমনস্ক লাগবে কেন? আমি ঠিক আছি, তোর দাদাভাইয়ের শরীরও ঠিক আছে। আসলে ও তো একটু শান্ত, হইহট্টগোল অত সহ্য করতে পারে না, তাই বোধ হয় মাথা ধরেছিল। সকালে তো বলল ঠিক আছে। বন্দনা দেবী যতটা স্বাভাবিক হওয়ার যায় তার চেষ্টাই করছিলেন। তাপসী যদি এখন কিছু শোনে তাহলে কেঁদে কেটে অস্থির হবে। দাদাভাইকে যেও প্রাণের থেকেও বেশি ভালোবাসে, হয়তো আর বৌভাতে যেতেই চাইবে না। মা, তোমার বৌভাতের বেনারসিটা ঠিক আছে? কেন, ও তো বহু পুরনো। কি করবি তুই? নন্দুর বৌভাতের দিন পরবো। ও মা, এত ভালো ভালো শাড়ি থাকতে ওই পুরনো শাড়ি পরবি কেন? আকাশ কি কখনো পুরনো হয়? তোমার বৌভাতের ওই আকাশরঙা বেনারসিটাই যে আমার স্বপ্ন মা। সারা গায়ে লক্ষ তারার জরির বুটি। তোর বাবা ওটা বেনারস থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলেন, আমারও খুব পছন্দ হয়েছিল। একবার তো তোর মাসিমণি বন্ধুর বিয়েতে পড়ে গিয়েছিল, তখন ওর বিয়ে হয়নি। শাড়িতে মাংসের ঝোল ফেলে এসেছিল। সে আমার কি ছেলে মানুষের মতো কান্না। শেষে তোর বাবা ব্যান্ড বক্সে স্পেশাল কেয়ারে ড্রাই ওয়াশ করিয়ে নিয়ে আসেন। একদম হালকা একটু আভা ছিল, আর আমি কোনোদিনও কাউকে পরতে দিইনি। মা, মনে আছে একবার ছোটবেলায় ওই আমি বোধহয় ক্লাস 6-এ পড়ি, তখন খুব বায়না করেছিলাম শাড়িটা পরার জন্য। তুমি বোধহয় রোদ্দুরে দিয়েছিলে। হ্যাঁ মনে আছে না? আবার সেদিন রবিবার ছিল, তোর বাবার সাহায্যে আলমারির শাড়িগুলো সব ছাদে রোদ্দুর দিচ্ছিলাম। শুধু ওই শাড়িটা বারান্দায় দড়িতে দিয়েছিলাম, ব্যাস। দেখা মাত্র তোর বায়না ওটাকে তোকে পরিয়ে দিতে হবে। আমিও দেব না আর তুইও ছাড়বি না। শেষে তোর বাবার মধ্যস্থতায় তোকে পড়াতে বাধ্য হলাম। তোর কি আনন্দ! আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখছিলি আর বলছিলি আমি আকাশ জড়িয়েছি গায়ে। আমার গায়ে কত তারা ফুটেছে দেখো মা। কোথার থেকে একটা ছোট্ট প্লাস্টিকের পাখি নিয়ে এসে শাড়ির ওপরে বসিয়ে বলেছিলি, দেখো মা, আকাশের গায়ে পাখি উঠছে। হ্যাঁ মা, আমারও ওসব মনে আছে মা। আমি ওই শাড়িটা পরবো বলে নন্দুর বৌভাতের দিন। এত পুরনো হয়ে গেছে যদি হঠাৎ ফেসে যায়? না মা, ফাঁসবে না। আকাশ কি কখনো ফেসে যায়? কত তো বিদ্যুৎ চমকায়, আকাশ তো ঠিকই থাকে। আমি যেদিন আকাশ জড়াবো গায়ে, সে ছোট্টবেলার মতো একটা পাখি উড়বে আমার আকাশে। তোর কি হয়েছে রে তপু, এত ভাষা ভাষা কথা বলছিস? কিচ্ছু হয়নি মা, আমি চট করে স্নান করে আসি। তুমি ভাত বাড়ো, খেয়ে একটা ঘুম লাগাবো। কাল রাত্রিরে একদম ঘুম হয়নি। তাপসী লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে উঠে যায়। বন্দনা দেবী একটু অবাক হয়ে মেয়ের যাওয়ার পথে তাকিয়ে থাকেন। কিছু তো একটা কাটা হয়েছে মেয়ের মনে। অষ্টমঙ্গলার পরেই নন্দিনী আর সায়ক মধুচন্দ্রিমা পালন করতে কোভালাম গেছে। নন্দিনীর বহুদিনের ইচ্ছে কোভালামের সি বিচ দেখার। কোভালামের সমুদ্রের ভিতরে সি বিচ নারকেলের কাছে শাড়ি নিয়ে বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে একটা অংশে। সুন্দর সুন্দর কটেজ আছে ওই বিস্তৃত সি বিচে। নন্দিনীর খুব ইচ্ছে ওই কটেজে থাকার। সূর্যাস্তের গোধূলি আলোয় মাখামাখি সোনার বালির ওপরে শায়কের কাঁধে মাথা দিয়ে নন্দিনী সাগরের ঢেউ দেখছে। তোমার হঠাৎ কোভালামের সি বিচ দেখার ইচ্ছে হলো কেন? গোয়াও তো যেতে পারতাম। কোভালামের সি বিচের সৌন্দর্যই আলাদা। আমার কাকু কাকিমা আর রুষা এখান থেকে ঘুরে গিয়ে কোভালামের সি বিচের এমন উচ্ছ্বসিত প্রশংসা করেছিল যে আমার ইচ্ছেই ছিল যদি বিয়ে করি তাহলে কোভালামেই হানিমুনে আসব। বেশ তো, অন্য লোককে বিয়ে করে নিচ্ছিলে। অন্য লোক মানে? তুমি কি আর জানতে যে আমার সাথেই বিয়ে হচ্ছে?
বেশ তো সেজে গুছে অন্য লোকের গলায় মালা দিতে পিঁড়িতে চেপে বসেছিলে। আমি না হলে তো তার গলাতেই মালাটা দিতে না, আর এই সমুদ্র তটে তার কাঁধেই মাথা রেখে বসে থাকতে। আমি জাস্ট ভাবতে পারছি না। আরে কি আশ্চর্য, হয়নি তো। যদি আমি না থাকতাম তাহলে তো হয়েই যেত, তাই না? আর তুমি না জেনে শুনে কি করে বিয়েতে মত দিয়েছিলে? তুমি কি এখন এই সুন্দর মুহূর্তটা উপভোগ না করে ঝগড়া করবে? আমি তো জানতামই যে তুমি চর খেয়ে বদলা না নিয়ে ছাড়বে নাকি। কি করে বুঝলে? ওই যে তুমি তপুকে বললে জল অনেক দূর গড়াবে, মনে হলো জলটা বিয়ের জল অবধি বোধহয় গড়াবে। আচ্ছা, যদি আমি না হয় অন্য কেউ হতো, তুমি তাকে এইভাবেই আদর করতে? তুমি ইঞ্জিনিয়ার না হয়ে উকিল হতে পারতে। বলো না গো। না, করতাম না। তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছেই চলে যেতাম। শান্তি এবার? ভীষণ শান্তি। সায়ক নিজের ঠোঁট দুটো নন্দিনীর ঠোঁটের মধ্যে ডুবিয়ে দেয়। আবেশে নন্দিনীর সায়ককে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। মনে হয় এই লগন যেন শেষ না হয়। ছাড়ো এবার, দেখো সবাই দেখছে। দেখুক, আমি আমার একেবারে বিয়ে করা বউকে চুমু খাচ্ছি, তাতে কার কি? শোনো না, এখন আর না, রাতের জন্য রাখবে তো নাকি? আমাদের এখন আবার রাত দিন কি, এখন সবই রাত, আর শুধু আদর, ঘরে বাইরে সব জায়গায়। তোমাদের ছেলেদের না কোনো লজ্জা নেই। নন্দিনী কপট রাগ দেখায়। জানো তো, রঞ্জনের এই আমাদের এড়িয়ে যাওয়া ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। কেন, কোথায় আবার এড়িয়ে গেল? বিয়ের দিন তো বলল মাথা ধরেছে, আর বৌভাতের দিন তো অফিসে গেছিল। এতে আবার এড়িয়ে যাওয়ার কি আছে? নন্দিনী অবাক হয়। না গো, আমি ছোটবেলার থেকে ওকে চিনি। ও খুব শান্ত, কোনো জিনিসও মুখ ফুটে চাইতে পারে না, কোনো কিছুতেও ভীষণভাবে আপসেট হয়ে আছে। আচ্ছা, তোমার তো অনেক দিনের যাতায়াত ওদের বাড়িতে, ও তোমাকে কোনোদিনও কিছু বলেছে? না তো, আমার সঙ্গে তো খুব একটা দেখাই হতো না। কোনোদিন রবিবার ওদের বাড়ি গেলে তখন হয়তো একটু সময়ের জন্য দেখা হতো। তখন ওই কেমন আছো, মা বাবা কেমন আছেন শুধু জিজ্ঞেস করতো। আর তো সেই রকম কথা আমার সঙ্গে বলতোই না। জানো, আমার মনে হয় রঞ্জন তোমায় ভালোবাসতো। সায়ক নন্দিনীকে বলে। কি যাতা বলছো? যে মানুষটা কোনোদিনও মুখের দিকে তাকিয়ে কথা বলেনি, সেই মানুষটা আমায় ভালোবাসতো? আমাকে যদি কিছু বলার থাকতো তাহলে তো তবুকে দিয়েই বলতে পারতো। আর তাছাড়া রঞ্জনদাকে আমি খুব শ্রদ্ধা করি, ওকে কোনোদিনও আমি অন্য চোখে দেখিনি। তুমি হয়তো দেখোনি, কিন্তু রঞ্জন হয়তো তোমায় মনে মনে ভালোবাসতো। আমাদের বিয়েতে ভালো করে অ্যাটেন্ড করতে পারেনি বলেই তুমি ধরে নিলে রঞ্জনদা আমায় ভালোবাসতো। না নন্দিনী, বাসর ঘরে ওর গানের সিলেকশন আর গাইতে গাইতে চোখ দিয়ে জল বেরোনো, এটা আমাকে অবাক করেছিল। তাও আমি ভেবেছিলাম অনেকেই তো গান করতে করতে আবেগের বশে কেঁদে ফেলে, কিন্তু বৌভাতের দিনও ওর অফিসে যাওয়া আর কোনো রকমে একটা ড্রেস পরে আসা, যেন আসতে হয় তাই এসেছে। অবাক হলাম। তারপরে আরও, মানে, ও রুষাকে দেখে যেভাবে চমকে উঠল, সেটা আমার চোখ এড়ায়নি নন্দিনী। রুষা এলো আবার কোথা থেকে? রুষা তখন ওখানে উপস্থিত ছিল। রুষাকে দেখতে ঠিক তোমার মতো, অন্য কেউ হলে ও অত চমকাতো না। সত্যি তোমার উকিল হওয়াটাই উচিত ছিল। রুষাকে দেখে রঞ্জনদা চমকে গেছে, তার মানে রঞ্জনদা আমায় ভালোবাসতো। তুমি কি এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো নাকি হানিমুন করতে এসেছো? আর যদি একবারও রঞ্জনদার প্রসঙ্গ তুলবে, আমি কিন্তু নেক্সট ফ্লাইটেই ফিরে যাব। আচ্ছা আচ্ছা, আর রঞ্জনের কথা তুলবো না আমার রাজনন্দিনী, আমরা বরঞ্চ। সায়ক আবার নন্দিনীর ঠোঁটের গভীরে হারিয়ে যায়। দু চোখে সমুদ্রের নীল আর সারা গায়ে ঢেউয়ের আদর মেখে সায়ক আর নন্দিনী নিজেদের বাড়ি ফিরে এলো। সায়কের মা শকুন্তলার বাবা অমিত চ্যাটার্জি খুব খুশি ওরা বাড়ি ফিরে আসার পর। তোরা দুটিতে না থাকাতে বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকাই লাগছিল। তোদের পিসিমণি তো সমানে জিজ্ঞেস করছেন কবে তোরা ফিরবি। সায়কের মা শকুন্তলা বলেন, হ্যাঁ মামনি,
আমাদেরও মনে হচ্ছিল কবে ফিরব। নন্দিনী বলে, যাও আগে পিসিমণির সাথে দেখা করে ড্রেস চেঞ্জ করে একটু বিশ্রাম নাও। আমি ওপরে চা পাঠিয়ে দিচ্ছি রমলার হাত দিয়ে। একেবারে স্নান করে দুপুরে নিচে নামিস। দুপুরের খাবার খেতে খেতে কোভালামের গল্প শুনব। রমলা ওদের বাড়ির দীর্ঘদিনের সহকারী, বয়স মধ্য 40। পিসিমণির সঙ্গে দেখা করে সায়ক আর নন্দিনী ঘরে ঢোকে। ঘরে ঢুকে সায়ক নন্দিনীকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নন্দিনী কোনো কথা বলার সুযোগই পায় না। একটা ডিপ কিসের পর নন্দিনীর কথা বলার সুযোগ পায়। সত্যি তুমি না একটা পাগল। এতক্ষণ ধরে কেউ এমন করে? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি জানো কিস কত প্রকারের? লিপ কিস, ইয়ারলোব কিস, এস্কিমো কিসিং, বাটারফ্লাই কিস, ফোরহেড কিস, এয়ার কিস, হিকে কিস, ডেন্টাল বাইট কিস। দেখব কোনটা কীরকম করে খেতে হয়। সায়ক একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়। তুমি কি বিয়ের আগে এই নিয়ে গবেষণা করেছিলে? তা তো একটু করেই ছিলাম। জানতে হবে না তো কোনটাতে তুমি কমফোর্টেবল ফিল করবে? ও আচ্ছা মশাই, আমি এখন কিসে কমফোর্ট ফিল করব বলো তো? তুমি এখন টাওয়েল নিয়ে বাথরুমে স্নান করতে ঢুকলে। ও হ্যাঁ, সে তো ঢুকবই। বাথরুমে কিসিংটা দারুণ জানো। কোভালামে কেমন লেগেছিল? নন্দিনী লজ্জা পেয়ে যায়। শাক বাথরুমে ঢুকে চিৎকার করতে থাকে। নন্দিনী ভয় পেয়ে দৌড়ে যায় বাথরুমের দিকে। এই কি হয়েছে? কোনো সাড়া নেই সায়কের। নন্দিনী ভয়ের চোটে কাঁদতে শুরু করে দেয়। আলগা হাতে দরজাটার গায়ে হাত রাখতেই দরজাটা খুলে যায়। নন্দিনীর সামনে কাউকে না দেখতে পেয়ে বাথরুমের ভিতরে ঢুকে পড়ে। বিশাল বাথরুমের এক প্রান্তে একটা বাথটাব, চারিদিকে দেওয়ালের ঝর্ণা টাইলস দিয়ে মোড়া। বুককেস থেকে শুরু করে ছোট আলমারি কি নেই বাথরুমে। ইন্টেরিয়ার আর্টস দিয়ে সাজিয়েছে সায়ক। বাথরুমের ব্যাপারে শাক ভীষণ চুসি। নন্দিনী দেখে বাথরুমের শাক শুয়ে আছে, চোখ বন্ধ। অর্ধেক জল ভর্তি হয়েছে, এখনো হচ্ছে। সাবানের ফেনা আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু শায়ক স্থির হয়ে শুয়ে রয়েছে। এই তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কোনো উত্তর নেই শায়কের। নন্দিনী ভয় পেয়ে মা বলে ডাকতেই শায়ক নন্দিনীকে টেনে বাথটাবের মধ্যে নিচের ওপরে নিয়ে ফেলে। তুমি কি পাজি? এইরকম ভাবে কেউ ভয় দেখায়? এরকম না করলে তুমি কি এখন আমার সঙ্গে স্নান করতে রাজি হতে? দেখো, আরেকটা নতুন কিসের নাম আমি আবিষ্কার করলাম, বাথটাব কিস। ওদিকে শায়কের মা তো রমলাকে দিয়ে চা পাঠিয়েছেন ওপরে। রমলা শায়কের দরজায় বারবার টোকা মারতে থাকে। দরজায় হাত রাখতেই দরজাটা খুলে যায়। বৌমণি, তোমরা কোথায় গেলে? দেখেছো তুমি কি অবস্থা করলে? রমলা দিয়ে আমাদের ঘরে না দেখে কি ভাববে বলো তো? রমলাদির ঘরে ঢোকারই বা কি হয়েছিল? জানে না যে আমরা এখন যা খুশি তাই করতে পারি? শায়ক জলের মধ্যে নন্দিনীকে আরো জোরে চাপটে ধরে। কি রে বাবা, এরা গেল কোথায়? বারান্দার দরজাও তো খোলেনি। চাটা কি করে রেখে যাবো নাকি? দোনামোনা করেও দুজনের চা সেন্টার টেবিলের ওপর রেখে রমলা দরজাটা ভেজিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। আর ভাবতে থাকে ওরা গেল কোথায়। বৌদি, শায়ক দাদার ঘরে তো কেউ নেই দেখলাম, ওরা কোথায় গেল বলো তো ওরা? রমলা চিন্তিত মুখে শায়কের মাকে বলে। শকুন্তলা মিটিমিটি হেসে বলেন, খাটের তলায় দেখেছিলি? না তো। দেখে আসবো গিয়ে একবার? না, তোমাকে আর দয়া করে কোথাও দেখতে যেতে হবে না। ওরা যেখানে থাকার সেখানেই আছে। তোমার একটুও চিন্তা হচ্ছে না বৌদি? জল জ্যান্ত মানুষ দুটো গেল কোথায়? শকুন্তলা হাসতে হাসতে বলেন, না, আমার একটুও চিন্তা হচ্ছে না। তুই দুপুরের খাবার টেবিলে নিয়ে গিয়ে টেবিল সাজাতো দেখি। সত্যি রমলা, তুই খুব সরল রে। ওরে বাবা, মা তুমি দেখছি আমি যা যা ভালোবাসি সব রান্না করেছ। শায়ক খেতে বসে বলে, ধুর, এই কদিন কি তোরা ভালোভাবে খেতে পেরেছিস নাকি? ওই তো ওদের ধোসা, ইডলি আর সাম্বার, ওই খেয়ে কি সারাদিন থাকা যায়? আমার তো বাবা সাউথ ইন্ডিয়ান খাবার একদমই ভালো লাগে না। তোর বাবার অবশ্য খুব পছন্দের। না মামনি, ওখানে বেঙ্গলি রেস্টুরেন্টও বেশ দু একটা আছে। আমরা সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে সঙ্গে ফ্রাইড রাইস, চিলি চিকেনও খেয়েছি।
আবার একটাতে তো ভেটকি মাছের পাতুরিও খেলাম। তবে সবই তো ওরা ওই কোকোনাট অয়েল দিয়ে করে, তো তাই টেস্টটা ঠিক আসে না। নন্দিনীর কথা শুনে শাওকের বাবা বলেন, সামনের বছর বুঝলি সবাই মিলে কন্যাকুমারী যাব। তোদের সাউথ ইন্ডিয়ান খাবারের গন্ধ আমার নাকে এসে লাগলো মনে হয় যেন। সবাই মিলে বেশ গল্প গুজব করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। শায়ক আর নন্দিনীর ঘুমে চোখ জড়িয়ে আসছিল। ওরা কোনো মতে ঘরে গিয়েই একটা ঘুম লাগিয়ে দেয়। দরজায় টোকার আওয়াজ পেয়ে নন্দিনী ধরফর করে উঠে বসে। মোবাইলে টাইম দেখে 5টা বাজে। শীতের সন্ধ্যা, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। নন্দিনী হাউসকোটটা পরে দরজাটা গিয়ে খুলেই দেখে সামনে রুষা দাঁড়িয়ে। হোয়াট আ গ্রেট সারপ্রাইজ! কিরে, তুই কখন এসেছিস? নন্দিনী অবাক হয়ে বলে, আমি তো সেই 3টের সময় এসেছি। যাদবপুর ইউনিভার্সিটিতে একটা দরকার ছিল, তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভাবলাম তোদের বাড়িতে একটু ঘুরে যাই। পাইকপাড়া থেকে তো এদিকে এখন আর বিশেষ আশা হয় না, কিন্তু কাকিমা বললেন তোরা আজকেই ফিরেছিস দিভাই, তাই আমি কাকিমাকে ডাকতে বারণ করলাম তোদের। একটু গল্প করে চলে যাব। শায়কদা কি ঘুমোচ্ছে? এমন সুন্দরী শালিকার আগমনে মুনি ঋষিদেরও ঘুম ভেঙে যাবে। আমি তো কোন ছাড়। নিন, এবার উঠুন তো। দিভাইয়ের অনেক আদর খাওয়া হয়েছে, এবারে আমি একটু খাবো। রুষা মজা করে বলে, অগত্যা, যাই দেখি আমাদের এখানে নতুন একটা ফাস্টফুডের দোকান খুলেছে। ফিশ ফ্রাইটা দারুণ করে, একেবারে গরম গরম জমে যাবে। কি বলো রেপ্লিকা? রেপ্লিকা মানে? আরে তোমাকে তোমার দিদি ভাইয়ের মতো একদম দেখতে তো, তাই রেপ্লিকা বললাম। দেখবেন আবার রেপ্লিকার দিকে হেলে যাবেন না, যেন বিশার হেলানো টাওয়ারের মতো। রুষা রসিকতা করে। আরে বাবা না, হাতের মধ্যে আসল থাকতে কেউ নকলের দিকে হেলে? অত বোকা আমি নই, আমি সবসময় পিওরে বিশ্বাসী। তবে রে, রুষা কিল দেখায় একটা। শায়ক হাসতে হাসতে বেরিয়ে যায়। দিভাই, শায়কদা সত্যি খুব ভালো রে, খুব মজা করলি বল। কোভালাম কেমন লাগলো? অসাধারণ বললে কম বলা হবে। ত্রিভান্দ্রমটাও একেবারেই ঘুরে নিলাম। মীনাক্ষী টেম্পেলের কি অপরূপ কারুকার্য! বাবা বলেছে সামনের পুজোয় সবাই মিলে সাউথ ইন্ডিয়া ট্যুরে যাব। জানিস তো দিভাই, আমিও না হানিমুনে কোভালামেই যাব। তুই এর মধ্যে তাপসীদের বাড়িতে গেছিলি? না রে, যাওয়া হয়নি। দেখি সামনের রবিবার যাব। আজ তো বুধবার, তাহলে আমি রবিবার এসে তোদের সঙ্গে যাব। সেদিন বাসরে তাপসীদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লেগেছে। গেলে আবার কিছু মনে করবে না তো? এ মা, মনে করবে কেন? ওরা ভীষণ ভালো। এই বোন, তুই কি শুধু তপুর সঙ্গে দেখা করতে চাস? আমি কিন্তু একটু অন্যরকম গন্ধ পাচ্ছি। আমার বইয়ে গেছে রঞ্জনদার সাথে দেখা করতে, বলেই রুষা জিভ কাটে। এখন আর জিভ কেটে কি হবে বোন, তীর তো ছুঁড়েই দিয়েছ। দেখো এখন হৃদয় ফুটো করতে পারো কিনা। আমার ছোড়া তীর কি রঞ্জনদার হৃদয় ফুটো করতে পারবে? আমার তো মনে হয় রঞ্জনদার হৃদয় আগে থেকেই কেউ দখল করে নিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই বোন? নন্দিনীর মনটা হঠাৎ কেঁপে ওঠে। কোভালামের শায়কের কথা মনে পড়ে যায়।